শিক্ষার্থীরা, আমি আলোচনা করছিলাম তোমাদের মেজদিদি উপন্যাসের ব্যাপারে। আজকে আবারও আমি এইচএস সেকেন্ড ইয়ারের মেজদিদি উপন্যাসের বিভিন্ন দিক আলোচনা করব। হ্যাঁ, যেগুলো আলোচনা করছিলাম আমি একটু শুধু আবার আমাদের মনে করিয়ে দিচ্ছি। সেখানে আমরা পেলাম যে কেষ্ট তার মা মারা যাওয়ার পর রাজহাটে দিদি কাদম্বিনীর বাড়িতে আসে। সেখানে আসার পর কাদম্বিনী তাদের দোকানের ধান চালের আড়তে কেষ্টকে লাগিয়ে দেন কাদম্বিনীর স্বামী নবীন। এবং বিশেষ করে সে এখানে দিদির বাড়িতে এসে এক ধরনের কষ্টের মধ্যেও পড়ে, এমনকি দুবেলা দুমুঠো ভাত খাওয়াটাও তার কাছে খুব যন্ত্রণাদায়ক বা কষ্টদায়ক। বিভিন্নভাবে বিভিন্ন কথা মাধ্যমে তার উপর আঘাত করা হয়। এখানে আসার পর সে একজনকে পেয়েছে, যিনি হলেন হেমাঙ্গিনী, কাদম্বিনীর মেজ যা। হেমাঙ্গিনীর প্রসঙ্গে তার একবার মনে হয়েছিল যে কথাটা লেখক বলেছেন, লাইনটা আবার আমি বলছি, এদেশে এমন করিয়া কেহ কথা কহিতে পারে, ইহা যেন তাহার মাথায় উঠিল না। রাজহাটে এরকম স্নেহ মমতা প্রিয় কথা নিয়ে কেউ কথা বলতে পারে, এটা যেন তার মাথায় ঢুকছিল না। যাই হোক, আমরা পাই যে কেষ্ট নবীনের দান চালের আড়তে কাজ করেন এবং হেমাঙ্গিনী কাদম্বিনীর যে সম্পর্ক সেটা নিয়েও যদি আমরা আলোচনা করি তাহলে বলবো যে হেমাঙ্গিনী নিজে একটু সহজ সরল, মনে অত জটিলতা নেই। কাদম্বিনীর সাথে তার ঝগড়া লাগিয়ে দেন, তাতেই কিন্তু সেটা ভাঙাবার জন্য বিভিন্ন প্রয়াস তিনি হাতে নেন এবং শেষ পর্যন্ত জোর করে কাদম্বিনীকে তার বাড়িতে নিয়ে আসেন। এই অবস্থা চলে তাদের মধ্যে। 4 বছর আগে কলহ বা ঝগড়া করে দুই যা পৃথক হয়েছেন। এটার কারণ হলো যে কাদম্বিনী অনেকটা কৃপণ, তার কার্পণ্য স্বভাবের জন্য হেমাঙ্গিনী তার সাথে মেলামেশা করতে বা একত্রে থাকতে পারেনি। যেটা যৌথ পরিবার ছিল, একান্নবর্তী পরিবার ছিল, সেটা ভেঙে যায়। তো এতটুকু একদিন কেষ্ট দোকান থেকে এসেছে দুপুরে, অনেকটা সন্ধ্যায় হয়ে গেছে প্রায়। এরকম সময় আসার পরও সে খাবার পাচ্ছে না। এমন সময় হেমাঙ্গিনী এসে সেটা দেখলেন বা তিনি বুঝলেন। এই কথাটুকু পর্যন্ত আমি লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম। আবার একটু করছি। একে ক্ষুধায় অল্পেই চোখে জল আসে, তাতে এমন স্নেহার্দ্র কণ্ঠস্বর, তার দোচোখ টলটল করিতে লাগিল। সে গাঢ় হেট করিয়া রহিল, উত্তর দিতে পারিল না। যখন হেমাঙ্গিনী তাকে জিজ্ঞাসা করেছিলেন যে এতদিন কোথায় ছিলি রে কেষ্ট, কদিন থেকে তোকে দেখতে পাইনি, এরকম কথা বলার পর ক্ষুধায় জ্বালায় তার এমন অবস্থা ছিল যে তার কথাগুলো শুনে তার চোখে জল এসে গেল। লেখক আরেকটা কথা বলছেন যে মেজ খুড়িমা হেমাঙ্গিনীকে সবাই ভালোবাসে, খুব ভালোবাসত, কারণ তিনি খুব ভালো মনের মানুষ ছিলেন। হেমাঙ্গিনী তাকে সবাই ভালোবাসত, এমনকি কাদম্বিনীর ছেলে এবং মেয়ে তারাও তাকে খুব বেশি ভালোবাসে। তো তার গলার স্বর শুনিয়া কাদম্বিনীর ছোট মেয়ে ঘর হইতে বাহিরে আসিয়া চেঁচাইয়া বলিল, কেষ্ট মামা, রান্না করে তোমার ভাত ডাকা আছে, খাও গে, মা খেয়ে দে ঘুমাচ্ছেন। তোমার ভাত রান্না করে ডাকা আছে, তুমি সেখানে গিয়ে খাও দাও, রান্না করে গিয়ে মা ঘুমাচ্ছেন। এরকম কথা এসে বলল কাদম্বিনীর ছোট মেয়ে।
হেমাঙ্গিনী অবাক হইয়া কহিলেন, কেষ্টর এখনো খাওয়া হয়নি? এখনো খায়নি, এত দের হয়ে গেল, এখনো কেষ্টর খাওয়া হয়নি? তোর মা খেয়ে ঘুমাচ্ছে কি রে? হে কেষ্ট, আজ এত বেলা হলো কেন? এত দেরি হলো কেন তোর খেতে? তোর এত বেলা হলো কেন? একথাটা তিনি জিজ্ঞাসা করলেন কেষ্টকে। কেষ্ট গাঢ় হেট করিয়া রহিল। টুনি তাহার জবাব দিল। টুনি হলো কাদম্বিনীর ছোট মেয়ে, তার নাম হলো টুনি। টুনি জবাব দিল, কেষ্ট মামার তো রোজ দেরি হয়। বাবা খেয়ে দিয়ে দোকানে ফিরে গেলে তবে তো ও খেতে আসে। প্রত্যেক দিনই দেরি হয়। টুনি সেটা বলল কাদম্বিনীর মেয়ে, যে কেষ্ট মামার তো রোজই দেরি হয়। বাবা যখন খেয়ে দিয়ে দোকানে চলে যান, তারপরে এসে মামা এসে খান। হেমাঙ্গিনী বুঝিলেন কেষ্টকে দোকানের কাজে লাগানো হয়েছে। সেটা বুঝলেন তিনি খুব ভালো করে। তাকে বসাইয়া খাওয়ান হইবে এও আশা অবশ্য তিনি করেননি। কিন্তু একবার এই বেলার দিকে চাহিয়া, একবার এই ক্ষুধার্ত তৃষ্ণায় আর্ত শিশুদের পানে চাহিয়া তার চোখ দিয়া জল পড়িতে লাগিল। যে এত বেলা হয়ে গেছে, এত দেরি হয়ে গেছে, এখন পর্যন্ত কেষ্ট খায়নি। এই অবস্থা দেখে তার চোখ দিয়ে জল পড়তে লাগলো হেমাঙ্গিনী। আঁচলে চোখ মুছিতে মুছিতে তিনি বাড়ি চলিয়া গেলেন। মিনিট দুই পরে এক বাটি দুধ হাতে ফিরিয়া আসিয়া রান্নাঘরে ঢুকিয়া শিহরিয়া মুখ ফিরাইয়া দাঁড়াইলেন। এক বাটি দুধ নিয়ে আসলেন নিজের বাড়ি থেকে এবং সেটা এসে রান্নাঘরে ঢুকলেন, কাদম্বিনী রান্নাঘরে। সেটা দেখে তিনি একেবারে চমকিয়ে দাঁড়ালেন। কি দেখলেন? কেষ্ট খাইতে বসিয়েছিল। একটা পিতলের তালার উপর ঠান্ডা শুকনো ডাল পাকানো ভাত, এক পাশে একটুখানি ডাল ও কি একটু তরকারির মতো। দুধটুকু পাইয়া তাহার মলিন মুখখানি হাসিতে পড়িয়া গেল। সামান্য কিছু ঠান্ডা ভাত, ডাল আর সামান্য তরকারি আর দুধটা পেয়ে কেষ্ট খুব খুশি হলো, তার মুখ খুশিতে ভরে গেল। কে দুধ আনলো? হেমাঙ্গিনী তার বাড়ির থেকে দুধ এনে দিলেন। তাহলে আমরা এখানে পেলাম শিক্ষার্থীরা, কেষ্ট নবীনের দোকানে কাজে লেগেছেন। নবীন একজন পূর্ণ বয়স্ক লোক, আর কেষ্টের বয়স মাত্র 14 বছর। নবীন দোকান থেকে এসে বাড়িতে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে তারপরে আবার যখন দোকানে যান, সেখানে যাওয়ার পর কেষ্টকে বাড়িতে পাঠান খাওয়ার জন্য। প্রায় দিনই সন্ধ্যা হয়ে যায়, সমস্ত দিন না খেয়ে তাকে ছেলেটা। হেমাঙ্গিনী সেটা জানতে পারলেন, বুঝলেন এবং নিজের বাড়ি থেকে এক বাটি দুধ নিয়ে আসলেন। এসে দেখলেন কেষ্ট যা খাচ্ছে সেটা তার মনে খুব দুঃখ আসলো, যে কয়েকটা শুকনো ভাত, ঠান্ডা ভাত, সামান্য ডাল আর সামান্য একটা কি তরকারি, এই অবস্থা। হেমাঙ্গিনী দ্বারের বাহিরে আসিয়া দাঁড়াইয়া রহিলেন। কেষ্ট খাওয়া শেষ করিয়া পুকুরে আচাইতে চলিয়া গেলে একটিবার মুখ বাড়াইয়া দেখিলেন পাতে গুনা একটি ভাতও পড়িয়া নাই। একটা ভাতও প্লেটের মধ্যে বা থালার মধ্যে বা মাটির মধ্যে পড়ে নাই, সব খেয়ে নিয়েছে। ক্ষুধার জ্বালায় সেই অন্ন নিঃশেষ করিয়া খাইয়াছে, যা ছিল সব শেষ করেছে, একেবারে নিঃশেষ করে দিয়েছে। হেমাঙ্গিনীর ছেলে ললিত প্রায় সেই বয়সী। হেমাঙ্গিনীর যে ছেলে নাম হলো ললিত। আরেকটা জিনিস আমরা পেলাম, হেমাঙ্গিনীর ছেলের নাম হলো ললিত, হেমাঙ্গিনীর মেয়ের নাম হলো উমা, কাদম্বিনীর ছেলের নাম হলো পাচুগোপাল, কাদম্বিনীর মেয়ের নাম হলো টুনি, হেমাঙ্গিনীর একটা চাকরের নাম হলো শিবু, হেমাঙ্গিনীর স্বামীর নাম হলো বৈকুণ্ঠ মুখার্জি, হেমাঙ্গিনীর জায়ের নাম হলো কাদম্বিনী, কাদম্বিনীর স্বামীর নাম হলো নবীন মুখার্জি। এই সব কিছু তোমরা মনে থাকবে, এইগুলো থেকে বারবার কিন্তু প্রশ্ন আছে 1-2 মার্কের। হেমাঙ্গিনীর ছেলে ললিত প্রায় সেই বয়সী। নিজের অবর্তমানে নিজের ছেলেকে এই অবস্থায় হঠাৎ কল্পনা করিয়া ফেলিয়া কান্নার ঢেউ তার কণ্ঠ পর্যন্ত ফেনাইয়া উঠিল।
একেবারে খুব কান্না আসলো মনের মধ্যে যে আমার ছেলেরও যদি এই অবস্থা হয় তাহলে কি হবে। স্বাভাবিক, যারা পিতা, যারা মা, অন্য ছেলে বা অন্য মেয়ের দুঃখ দেখলে সঙ্গে সঙ্গে তাদের মনে এটাই চলে আসে যে আমার ছেলে বা আমার মেয়ে যদি এই পরিস্থিতির মোকাবিলা যদি কোনোদিন হয় তখন তার কি অবস্থা হবে। তা প্রত্যেক মা বাবারা সেটা এরকম ভাবনা তাদের মনের মধ্যে এসে যায়, স্বাভাবিক সেটা। তিনি সেই কান্না চাপিতে চাপিতে বাড়ি চলিয়া গেলেন, তার ঘরে তিনি চলে গেলেন। সর্দি উপলক্ষ করিয়া হেমাঙ্গিনীর মাঝে মাঝে জ্বর হইত, মাঝে মাঝে হেমাঙ্গিনীর জ্বর হতো সর্দি উপলক্ষ করে। দিন দুই তাকিয়ে আপনি ভালো হইয়া যাইত। দিন কয়েক পরে এমনি একটু জ্বর বোধ হওয়ায় সন্ধ্যার পর বিছানায় পড়িয়াছিলেন। সন্ধ্যার সময় বিছানায় পড়ে আছেন, একটু জ্বর হয়েছে তার, ঘরে কেহ নাই। হঠাৎ মনে হইল কে যেন অতি সন্তর্পণে কবাটের আড়ালে দাঁড়াইয়া উঁকি মারিয়া দেখিতেছে। হঠাৎ তিনি দেখলেন যে দরজার কবাটের আড়ালে দাঁড়িয়ে উঁকি মেরে কে যেন তাকে দেখছে। তিনি বিছানার মধ্যে শুয়ে আছেন, তার প্রচুর জ্বর, এবং সেটা তার কয়েকদিন বাদে বাদে হয়ে যেত, সেটা হয় আমাদের অনেকেরই। দরজার আড়াল থেকে তাকে যেন কেউ দেখছে, তিনি সেটা দেখলেন। হেমাঙ্গিনী ডাকিলেন, কে রে ওখানে দাঁড়িয়ে? ললিত। ওখানে কে দাঁড়িয়ে আছে ললিত? কেউ সাড়া দিল না। আবার ডাকিতে আড়াল হইতে জবাব আসিল, আমি। আবার যখন ডাকিলেন তখন আড়াল থেকে জবাব আসলো, আমি। কে আমি রে? আয় ঘরে এসে বস। কে তুই? আয় ঘরে এসে বস। কেষ্ট সসংকুচে ঘরে ঢুকিয়া দেয়ালে গেছিয়া দাঁড়াইল। হেমাঙ্গিনী উঠিয়া বসিয়া সস্নেহে কাছে ডাকিয়া জিজ্ঞাসাটা করিলেন, কেন রে কেষ্ট? কি কারণে এসেছিস? কি হয়েছে? কেষ্ট আরেকটু সরিয়া আসিয়া মলিন কুচার কুট খুলিয়া দুটি আধ পাকা পেয়ারা বাহির করিয়া বলিল, জ্বরের উপর খেতে বেশ। আধ পাকা দুটা পেয়ারা বের করে দিয়ে তার দুটির কুচা থেকে বলল যে জ্বরের উপর ওটা খেতে খুব ভালো, খুব বেশ ওটা। হেমাঙ্গিনী সাগ্রহে হাত বাড়াইয়া বলিলেন, কোথায় পেলি রে? আমি কাল থেকে লোকদের কত কুসামত করছি, কেউ এনে দিতে পারেনি। আমি কাল থেকে অনেককেই বলেছি, তুই পেলি কোথায়? আমি অনেককেই বলেছি কাল থেকে, কেউ আমাকে এনে দিতে পারেনি পেয়ারা, তুই পেলি কোথায়? বলিয়া পেয়ারা শুদ্ধ কেষ্টর হাতখানি ধরিয়া কাছে বসাইলেন। কেষ্ট লজ্জায় আহ্লাদে আরক্ত মুখে এক করিল, যদিও এটা পেয়ারার সময় নয়, কারণ অসময়ের পেয়ারা, পেয়ারার দিন ছিল না সেই সময়। হেমাঙ্গিনী খাইবার জন্য ব্যাকুল হইয়া উঠেন নাই, তথাপি এই দুটি সংগ্রহ করিয়া আনিতে দুপুরবেলা সমস্ত রুটটা কেষ্টর মাথার উপর দিয়া বসিয়া গিয়াছে। সমস্ত রুটটা কেষ্টর মাথার উপর দুপুরে কোথাও খুঁজে খুঁজে অনেক খুঁজে কেষ্ট সেই পেয়ারাগুলো আনলো, কারণ পেয়ারার এখন সময় নয়, অসময়ের পেয়ারা, এবং এই সময়ে সে খুঁজে খুঁজে হেমাঙ্গিনীর জন্য পেয়ারা আনলো, কারণ জ্বরের মধ্যে, সর্দির মধ্যে পেয়ারা খেলে খুব ভালো হয়, সেটা হয়তো তাদের লোকমুখে প্রচলিত ছিল। হেমাঙ্গিনী জিজ্ঞাসা করলেন, হ্যাঁ কেষ্ট, কে তোকে বললে আমার জ্বর হয়েছে? কেষ্ট জবাব দিল না। কে বললে রে আমি পেয়ারা খেতে চেয়েছি? কেষ্ট তারও জবাব দিল না। সে সেই যে মুখ হেট করিল, আর তুলিতে পারিল না। ছেলেটি যে অতিশয় লাজুক ও ভীরু স্বভাব, হেমাঙ্গিনী তা পূর্বেই টের পাইয়াছিলেন। আগের থেকেই তিনি বুঝে নিয়েছিলেন যে কেষ্ট হলো অনেকটা লাজুক এবং ভীরু স্বভাবের, সেটা তিনি আগের থেকেই টের পেয়েছিলেন। তখন তাহার মাথায় হাতে হাত বুলাইয়া দিয়া আদর করিয়া দাদা ডাকিয়া আরো কত কি কৌশলে তার বয় ভাঙ্গাইয়া অনেক কথা তিনি জানিয়া লইলেন, অনেক কিছু জেনে নিলেন। বিস্তর অনুসন্ধানে পেয়ারা সংগ্রহ করিবার কথা হইতে শুরু করিয়া তাদের দেশের কথা, মায়ের কথা, খাওয়া দাওয়ার কথা, দোকানে কি কাজ করিতে হয় তাহার কথা, একে একে সমস্ত বিবরণ শুনিয়া লইয়া চোখ মুছিয়া বলিলেন, এই তেরো মেজদিকে কখনো কিছু লুকাস নি কেষ্ট, যখন দরকার হবে চুপি চুপি এসে চেয়ে নিবি, নিবি তো? তোর মেজদিদিকে কখনো কিছু লুকাবে না, যখন তোর দরকার হবে চুপি চুপি এসে নিয়ে যাবে। সব কথা তার কাছ থেকে হেমাঙ্গিনী
জেনে নিলেন তার মায়ের কথা, তার গ্রামের কথা, আহ, সে কোথায় ধান চালের আড়তে কি কাজ করে, খাওয়া দাওয়া কীরকম করে, সমস্ত কিছু জেনে নিলেন। জেলে তার মনের মধ্যে খুব দুঃখ আসলো এবং বললেন যে তোর মেজ দিদিকে তুই কখনো কিছু লুকাবি না, যখন যা তোর প্রয়োজন পড়বে তুই চেয়ে নিবি। কেষ্ট আহ্লাদে মাথা নাড়াইয়া কইল, আচ্ছা। সত্যকার স্নেহ যে কি তা দুঃখী মায়ের কাছে কেষ্ট শিখিয়াছিল। স্নেহ কি জিনিস কেষ্ট জানতো তার মায়ের কাছ থেকে। মা মানুষের বাড়িতে মুড়ি বাঁচতেন, কিন্তু তারপরেও নিজের ছেলেকে কোনোদিনও অযত্ন করেননি। আমরা একটা জায়গায় পেয়েছি, কেষ্ট যখন বেশি ভাত খাচ্ছে বলে কাদম্বিনী বলছেন এ হাতির খুরাক নিত্য জোগাতে গেলে আমাদের আড়ত যে খালি হয়ে যাবে, তখন কেষ্টর মনে পড়েছিল যে সেদিনও তার মা দুটো ভাত খেয়ে বেশি খাওয়ালে 2টা পয়সা বা 1টা পয়সা দেবেন গুড়িলাটা এর কেনার জন্য, সে কথা তার মা বলেছিলেন। অভাবী দুঃখী মায়ের কেষ্ট সন্তান হলো কেষ্ট, কিন্তু কোনোদিন বেশি ভাত খেয়েছে বলে কোনো কথা তাকে শুনতে হয়নি। মা যত বেশি যতই ভাত খাক না কেন, মা বলতেন তাকে যে আমার কেষ্ট বেশি খেতে পারেনি। আজ সেই কেষ্টর এত দুঃখ লাঞ্ছনা যে নিজের দিদির বাড়িতে এসেও দুমুঠো ভাত খেতে পারছে না, পেট ভরে ভাত খেতে পারছে না। এই দুঃখ যন্ত্রণার কথা কাদম্বিনী যে যন্ত্রণা দিচ্ছে সেই সমস্ত কিছু হেমাঙ্গিনী অনুভব করতে পারছেন, বুঝতে পারছেন, এবং তাই বলে তিনি বলছেন তোর মেজ দিদিকে কখনো কিছু লুকাবি না, যখন যেটা দরকার পড়ে তুই তোর মেজ দিদির কাছ থেকে চেয়ে নিবি। সত্যকার স্নেহ যে কি তা দুঃখী মায়ের কাছে কেষ্ট শিখিয়াছিল। এই মেজ দিদির মধ্যে তাই আহ্লাদ করিয়া কেষ্ট রুদ্ধ মাতৃসুখ আজ গলিয়া জড়িয়া গেল। মেজ দিদির মধ্যে তার মাকে সে খুঁজে পেল। কেষ্ট নিজের মাকে খুঁজে পেল সে মেজ দিদির মধ্যে। উঠিবার সময় সে মেজদির পায়ের দুলা মাথায় লইয়া যেন বাতাসে বাসিতে বাসিতে বাহির হইয়া আসিল। বাতাসে বেশি আজ সে খুব খুশি, আজ সে খুব আনন্দ তার মনের মধ্যে, কারণ মেজ দিদির মধ্যে সে তার নিজের মাকে খুঁজে পেয়েছে। বাতাসে বেশি বেশি সে চলে এলো, কিন্তু তার দিদির আক্রোশ তার প্রতি প্রতিদিন বাড়িয়া চলিতে লাগিল। যত কেষ্ট হেমাঙ্গিনীর কিনারে আসতে তত কাদম্বিনী ঈর্ষায় জ্বলতে জ্বলতে নিজের বাইয়ের প্রতি আক্রমণ দিন দিন বাড়াচ্ছেন। তিনি চান না যে কেষ্ট কোনো অবস্থায় হেমাঙ্গিনীর পাশে আসুক, অর্থাৎ হেমাঙ্গিনীর পাশে আসার সঙ্গে সঙ্গে কেষ্টর প্রতি তার অত্যাচার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কারণ সে সৎ মার ছেলে, সে নিরুপায়, আখ্যাতির বয়ে তাকে তাড়াইয়া দেওয়া যায় না, বিলাইয়াও দেওয়া যায় না। সুতরাং যখন রাখিতে হইবে তখন যতদিন তার দেহ বহে ততদিন কষিয়া কাটাইয়া লইয়াইতে। এখান থেকে তাড়ানোও যাবে না, মানুষ কি বলবে, লোকে কি বলবে সেটাও বুঝতে পারছে কাদম্বিনী, যে বাইকে তাড়াবো কিভাবে। বাইকে তাড়ালে মানুষ বলবে সৎ বাই বলে তাড়িয়ে দিয়েছে। এই যে অবস্থা, এই অবস্থার মধ্য দিয়ে সে তার নিজের বাইকে তাড়িয়েও দিতে পারছে না। আবার দেখছি আমরা রাখছে এই ভেবে যে যতদিন রাখবো ভালো করে ওকে দিয়ে কাজ করাবো, শরীরে যতটুকু পর্যন্ত সম্ভব অতটুকু পর্যন্ত তাকে দিয়ে আমরা শুধু কাজ করাবো, এরকম একটা মন মানসিকতা নিয়ে কাদম্বিনী কেষ্টকে রেখেছে এবং তাকে বারবার যত বেশি পারে তাকে দিয়ে কাজ করাচ্ছে। দোকানের একটা চাকরকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং কেষ্টকে দিয়ে সমস্ত কাজগুলো দোকানের করানো হচ্ছে। সে গড়ে ফিরিয়া আসিতে দিদি দরিয়া পড়িলেন, সমস্ত দুপুর দোকান পালিয়ে কোথায় ছিলি রে কেষ্ট? তোমরা বলো দেখি, সমস্ত দুপুর দোকান পালিয়ে কেষ্ট কোথায় গিয়েছিল? কেষ্ট গিয়েছিল মেজ দিদির জন্য পেয়ারা নিয়ে আসতে। সমস্ত দুপুর রুদ্রে খুঁজে খুঁজে সে মেজ দিদির জন্য পেয়ারা এনেছে হেমাঙ্গিনীর জন্য। কারণ হেমাঙ্গিনী জ্বরের মধ্যে পেয়ারা খেলে অনেকটা হয়তো জ্বরের অনুভবটা কমে যায়, এবং হেমাঙ্গিনী সকালবেলা বলেছিলেন যে পেয়ারার জন্য কেউ খুঁজে পেয়ারা পায়নি, হয়তো বা কেষ্ট সেটা শুনেছে, এবং তাই সে হেমাঙ্গিনীর জন্য সমস্ত দুপুর রৌদ্রের মধ্যে দোকান ছেড়ে পালিয়ে পেয়ারাই খুঁজেছে। তার জন্য ধরে বসলেন কাদম্বিনী যে সমস্ত দুপুর দোকান পালিয়ে তুই কোথায় ছিলি কেষ্ট? কেষ্ট চুপ করিয়া রহিল। কাদম্বিনী ভয়ানক রাগে বল শীঘ্রই কোথায় ছিলি সমস্ত দুপুর?
কেষ্ট তথাপি নিরুত্তর হইয়া রহিল। মৌন থাকিলে তাদের রাগ করে কাদম্বিনী সে দলের নহেন। অতএব কথা বলাইবার জন্য তিনি যতই জেদ করিতে লাগিলেন, বলাইতে না পারিয়া তার ক্রোধ ও রূপ ততই চড়িয়া উঠিতে লাগিল। অবশেষে পাচুগোপালকে ডাকিয়া তাহার দুই কান পুনঃ পুনঃ মনাইয়া দিলেন এবং তাহার জন্য রাত্রের হাড়িতে চাল লইলেন না। এমন অবস্থা। কাদম্বিনী সেই স্বভাবের নয়। সমাজের কিছু মানুষ, অনেক মানুষের রয়েছে যে মৌন থাকলে, কথা না বললে, কাউকে তুমি বকছো, কাউকে শাসন করছো, সে কোনো উত্তর দিচ্ছে না, নীরব থাকছে, নীরবে সহ্য করছে। এরকম মানুষকে আর শাসন করা যায় না, অনেকেই সেটা করতে পারেন না। কিন্তু কাদম্বিনী সেই স্বভাবের মেয়ে নন। তিনি তার ছেলেকে দিয়ে, পাচুগোপালকে দিয়ে কেষ্টর কান মনালেন। দেখো শিক্ষার্থীরা, পাচুগোপাল হলো কেষ্টর বাগ্নি এবং বাগ্নিকে দিয়ে মামার কান মোলাচ্ছেন। এখানেই শেষ নয়, রাত্রিবেলায় তিনি তার আর খাবার খেতে দিলেন না, যে রাত্রিবেলা তুই আর খেতে পারবি না, এই অবস্থা। আঘাত যতই গুরুতর হোক, প্রতিহত হইতে না পাইলে লাগে না। পর্বত শিখর হইতে নিক্ষেপ করিলে হাত পা ভাঙ্গে না, ভাঙ্গে শুধু তখনই যখন পদতল পৃষ্ঠ কঠিন ভূমি সেই বেগ প্রতিরোধ করে। এটা পরীক্ষায় এই লাইন তুলে তোমাদের প্রশ্ন আসে যে আঘাত যতই গুরুতর হোক, প্রতিহত হইতে না পাইলে লাগে না। পর্বত শিখর হইতে নিক্ষেপ করিলে হাত পা ভাঙ্গে না, ভাঙ্গে শুধু তখনই যখন পদতল পৃষ্ঠ কঠিন ভূমিতে সেই বেগ প্রতিরোধ করে। আঘাত যতই গুরুতর হোক, প্রতিহত হইতে না পারলে লাগে না। আঘাত একদিক থেকেই হচ্ছে শুধু কেষ্টর উপর। কেষ্ট কোনো প্রতিবাদ করছে না, কেষ্ট সেটা শুধু সহ্য করেই যাচ্ছে। আরেকটা জায়গায় লেখক বললেন, পর্বত থেকে কেউ পড়লে কিচ্ছু হবে না, তার অবস্থা তখন খারাপ হবে যখন সে অন্য জিনিসের মধ্যে আঘাত পাবে, তখন তার অবস্থাটা খারাপ পাবে। ঠিক তাই হইয়াছিল কেষ্টর। মায়ের মরণ যখন পায়ের নিচের নির্ভরস্থলটুকু তার একেবারে বিলুপ্ত করিয়া দিল, তখন হইতে বাইরের কোনো আঘাতই তাকে আঘাত করিয়া দুলিশ্বাস করিয়া দিতে পারে না। তার কাছে সবচেয়ে বড় আঘাত ছিল তার একমাত্র মায়ের মৃত্যুটা। এত বড় আঘাত সে সহ্য করেছে, এখন আর তার বাইরের আঘাতগুলো তার কোনো অবস্থায় তেমন আঘাত হিসাবেই লাগে না। বাইরের যে আঘাতগুলো, সেই আঘাতগুলো তার কাছে আর তেমন বড় হিসাবে লাগে না, কারণ মায়ের মৃত্যুটাই ছিল তার কাছে সবচেয়ে বড় আঘাত, এবং বাইরের আঘাত তার আর তখন আর আঘাত লাগছে না। সে দুঃখীর ছেলে, কিন্তু কখনো দুঃখ পায় নাই। লেখক বলছেন সে দুঃখীর ছেলে, কারণ মা অত্যন্ত গরিব ছিলেন, মানুষের বাড়িতে মুড়ি বাঁচতেন। সেই দুঃখীর ছেলে, কিন্তু দুঃখ কি জিনিস সেটা কেষ্ট কোনোদিন পায়নি। লাঞ্ছনা গঞ্চনার সহিত তার পূর্ব পরিচয় ছিল না, তথাপি এখানে আসা অবধি কাদম্বিনীর দেওয়া কঠোর দুঃখ কষ্ট সে অনায়াসে সহ্য করিতে পারিতেছিল। অনায়াসে সে সহ্য করছে কাদম্বিনীর সমস্ত অত্যাচার, সেই কঠোর শাসন, অত্যাচার যাই বলো সব সে নিজে সহ্য করছে। সে শুধু পায়ের তোলার অবলম্বন ছিল না বলেই কোনো প্রতিবাদ করছে না, কারণ সে ভালোভাবে জানে একটা 14 বছরের ছেলে, একেবারে বাচ্চাও নয়, ভালোভাবে জানে যে আজ যদি আমি দিদির সাথে কোনো তর্ক করি বা কোনো প্রতিবাদ করি, দিদি যদি আমাকে বের করিয়ে দেয়, তাহলে আমার আর যাওয়ার জায়গা থাকবে না। অতএব সব মুখ বুঝে সহ্য করেই যাচ্ছে। কিন্তু আজ তো সে আরেকজন মাকে একটু আগে পেয়েছে। সে কে? সে হেমাঙ্গিনী। হেমাঙ্গিনীর মধ্যে তার মাতৃ হৃদয়ে পেয়েছে, মাতৃত্বের স্বাদটুকু হেমাঙ্গিনীর মধ্যে সে পেয়েছে। কিন্তু আজ আর পারিল না। আজ সে হেমাঙ্গিনীর মাতৃস্নেহের নির্ভর ভিত্তির সন্ধান পাইয়াছে। তাই আজিকার এই অত্যাচার অপমান তাকে একেবারে ব্যাকুল করিয়া দিল। মাতা পুত্র এই নিরপরাধ নিরাশ্রয় শিশুকে শাসন করিয়া, লাঞ্ছনা করিয়া, অপমান করিয়া, দণ্ড দিয়ে চলিয়া গেলেন। সে অন্ধকার ভূমিশয্যায় পড়িয়া আজ অনেক দিন পর আবার মাকে স্মরণ করিয়া মেজদির নাম করিয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল। মেজদির নাম করে মেজদি মেজদি বলে ফুলে ফুলে কাঁদছে। মাতা পুত্র সবাই মিলে তার উপর নির্যাতন করেছেন। পাচুগোপাল এবং কাদম্বিনী তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন। তাই সে কাঁদতে শুরু করলো মেজদির নাম করে। পরদিন সকালেই কেষ্ট হঠাৎ গুটি গুটি করে ঢুকিয়া হেমাঙ্গিনীর পায়ের কাছে বিছানার একপাশে আসিয়া বসিল। হেমাঙ্গিনী পা দুটি একটু গুটাইয়া লইয়া সস্নেহে বলিলেন, দোকানে যাসনি কেষ্ট? এইবার যাব।
রাত্রে কিন্তু ভাত খায়নি, রাত্রে তাকে ভাত দেওয়া হয়নি, খেতে দেওয়া হয়নি। এইবার যাব। দেরি করিস নে দাদা, এই বেলা জানলে এক্ষুনি আবার গালাগালি করবে। কারা করবে? কাদম্বিনী করবে। যদি না যাস তাহলে এক্ষুনি আবার তোকে গালাগালি করবে। কেষ্টর মুখ একবার আরক্ত একবার পাণ্ডুর হইল। যাই বলিয়া সে উঠিয়া দাঁড়াইল। একবার ইতস্তত করিয়া কি একটা বলিতে গিয়ে আবার চুপ করিল। কি একটা বলতে চেয়েছিল, আবার সে চুপ করল। হেমাঙ্গিনী তার মনের কথা যেন বুঝলেন, বলিলেন, কিছু বলবি আমাকে রে? কেষ্ট মাটির দিকে চাহিয়া অতি মৃদুস্বরে বলিল, কাল কিছু খাইনি মেজদি, কাল কিচ্ছু খাইনি, আমাকে খেতে দেওয়া হয়নি মেজদি, কাল কিচ্ছু খাইনি। কাল থেকে কাশনি, বলিস কি কেষ্ট? কিছুক্ষণ পর্যন্ত হেমাঙ্গিনী স্থির হইয়া রহিলেন, একেবারে স্থির হয়ে রইলেন। তারপর দুই চোখ জলে পরিপূর্ণ হইয়া গেল। এই জল জর্জর করিয়া জড়িতে লাগিল। তার হাত ধরিয়া টানিয়া তার একবার কাছে বসাইয়া একটি একটি করিয়া সব কথা শুনিয়া লইয়া বলিলেন, কাল রাত্রিতে কেন এলি নে? যখন রাত্রিতে তোকে খেতে দেয়নি তখন রাত্রিতেই কেন এলি না খেতে আমার ঘরে? কেষ্ট চুপ করিয়া রহিল। হেমাঙ্গিনী আঁচলে চোখ মুছিয়া বলিলেন, আমার মাথার দিব্যি রইল ভাই, আজ থেকে আমাকে তোর সেই মরা মা বলে মনে করবি। আমার মাথার দিব্যি রইল ভাই, আজ থেকে তুই আমাকে তোর সেই মরা মা মনে করবি। এটাই আশ্চর্য, ওটাই আশ্চর্য। একজনের ভাই আর আরেকজন তাকে এত স্নেহ করে, এত স্নেহ করে। বলছেন হেমাঙ্গিনী যে আজ থেকে তুই আমাকে তোর সেই মরা মা মনে করবি। যথা সময়ে সমস্ত কথা কাদম্বিনীর কানে গেল। যে কোনোভাবেই হোক সমস্ত কথা শুনে নিলেন কাদম্বিনী। তিনি নিজের বাড়ি হইতে মেজ বউকে ডাক দিয়া কইলেন, বাইকে কি আমি খাওয়াতে পারি না যে তুমি এত কথা তাকে গায়ে পড়ে বলতে গেছ? আমি কি আমার বাইকে খাওয়াতে পারি না? তুমি খাবার দিচ্ছ আর এত কথা গায়ে পড়ে বলছো, আমি কি আমার বাইকে খাওয়াতে পারি না? কথার ধরন দেখিয়া হেমাঙ্গিনীর গা জ্বালা করিয়া উঠিল, কিন্তু সে ভাব গোপন করিয়া বলিলেন, যদি গায়ে পড়েই বলে থাকি তাতেই বা দোষ কি? আমি যদি কিছু বলে থাকি গায়ে পড়ে তাতে আর দোষ কি? কি দোষ করলাম আমি? কাদম্বিনী প্রশ্ন করিলেন, তোমার ছেলেটিকে ডেকে এনে আমি যদি অমনি করে বলি, তোমার মানটি তাকে কোথাও শুনি, তুমি এমন করে নাই দিলে আমি তাকে শাসন করি কি করে বলো দেখি? তুমি এমনভাবে তাকে বিগড়ে দিচ্ছ, তাকে নষ্ট করে দিচ্ছ, আমি তাকে কিভাবে শাসন করি বলো দেখি? আমি তো আর তাকে শাসন করতে পারছি না, তুমি এরকম করো কেন? হেমাঙ্গিনী আর সহ্য করিতে পারিলেন না, বলিল, দিদি 15-16 বছর একসঙ্গে গড় করছি, তোমার সাথে গড় করছি আজকে নতুন করে নয়। 15-16 বছর হয়েছে একসাথে গড় করছি। তোমাকে আমি চিনি, তুমি কি বস্তু। হেমাঙ্গিনী বলল, দিদি 15-16 বছর ধরে একসাথে গড় করছি, তোমাকে আমি চিনি, খুব ভালো করে তোমাকে আমি চিনি। পেটে মেরে আগে নিজের ছেলেকে শাসন করো, নিজের ছেলেকে আগে শাসন করো, তারপর পরের ছেলেকে করো, তখন গায়ে পড়ে কথা কইতে যাব না। তারপরে পরের ছেলেকে করবে। নিজের ছেলেকে দিয়ে নিজের ভাইয়ের কান মোলাচ্ছ, তোমার নিজের ছেলেকে আগে শাসন করো, তারপরে পরের ছেলেকে করবে, তখন কিচ্ছু বলবো না। কাদম্বিনী অবাক হইয়া বলিলেন, আমার পাঁচু গোপালের সঙ্গে ওর তুলনা? আমার পাঁচু গোপালের সাথে তুমি কেষ্টর তুলনা করছো? ওর তুলনা? দেবতার সঙ্গে বাদরের তুলনা? প্রশ্ন আসে কিন্তু ওই লাইন দিয়ে। দেবতার সঙ্গে বাদরের তুলনা। এখানে উক্তিটির বক্তাকে, উক্তিটির বক্তা হলেন কাদম্বিনী। দেবতা বলতে এখানে তিনি কাকে বুঝিয়েছেন? পাঁচু গোপালকে। আর বাদর বলতে তিনি কাকে বুঝিয়েছেন? কেষ্টকে। দেবতার সঙ্গে বাদরের তুলনা, এর পরেও আরো কি যে তুমি বলে বেড়াবে তাই ভাবি মেজ বউ। এরপরে আরো কত কি বলবে আমি সেটাই ভাবছি মেজ বউ। মেজ বউ উত্তর দিল, কে দেবতা আর কে বাদর সে আমি জানি। দেবতাকে আর বাদরকে সেটা আমি জানি,
কিন্তু আর আমি কিছুই বলবো না দিদি। যদি বলি তো এই যে তোমার মতো নিষ্ঠুর, তোমার মতো বেহায়া মেয়ে মানুষ এই সংসারে নেই। এত বড় অ্যাটম বোম, পারমাণবিক বোম নিক্ষেপ করলেন হেমাঙ্গিনী কাদম্বিনীর উপর, যে আমি আর কিচ্ছু বলছি না। যদি বলতে হয় একটাই কথা বলছি, তোমার মতো নিষ্ঠুর, তোমার মতো বেহায়া মেয়ে মানুষ এই সংসারে নেই। তুমি এত নিষ্ঠুর, তুমি এত বেহায়া এই সংসারে নেই বলিয়া প্রত্যুত্তরের অপেক্ষা না করিয়া জানালা বন্ধ করিয়া দিলেন। উত্তরের আর অপেক্ষা না করে তিনি জানালা বন্ধ করে দিলেন। এতটুকুই তা কাজ। তাহলে আমরা কি পেলাম শিক্ষার্থীরা? কেষ্টকে হেমাঙ্গিনীর যখন জ্বর হয়েছিল, কেষ্ট রুদে দুপুরে দোকানে না গিয়ে হেমাঙ্গিনীর জন্য পেয়ারা এনেছে। তারপরে হেমাঙ্গিনী তাকে অনেক আদর অভ্যর্থনা করেছেন। দুপুরবেলা দোকান পালিয়ে হেমাঙ্গিনীর জন্য পেয়ারা এনেছিল বলে কাদম্বিনী তাকে শাসন করেন, তার ছেলেকে দিয়ে কান মোলান, সেদিনের আহার বন্ধ করে দিলেন। পরের দিন এসে সে সকালে এসে হেমাঙ্গিনীকে সব কথা বলে এবং বলে যে আমি কাল থেকে কিছু খাইনি। হেমাঙ্গিনী বলেন, তুই কাল থেকে যখন কিছু খাসনি তাহলে রাত্রি এলি না কেন, রাত্রিতেই তুই এলি না কেন আমার কাছে? এই কথা বলে শেষ পর্যন্ত তিনি কেষ্টকে যা হোক হয়তো খাওয়ালেন। কেষ্ট যখন চলে গেল, সমস্ত ঘটনা কাদম্বিনী জেনে নিলেন। জেনে নিয়ে তিনি যেভাবে ঝগড়া করেন, সেই তার আচার আচরণ দিয়ে আবার ঝগড়া শুরু করে দিলেন। হেমাঙ্গিনীর কিন্তু প্রচণ্ড জ্বর। তখন একটা জায়গায় তিনি হেমাঙ্গিনী বলেছিলেন যে আগে নিজের ছেলেকে শাসন করো, তারপরে পরের ছেলেকে শাসন করবে। তখন কাদম্বিনী বললেন, দেবতার সঙ্গে বাদরের তুলনা, আমার পাঁচুগোপালের সাথে ওর তুলনা, আর দেবতার সঙ্গে বাদরের তুলনা। হেমাঙ্গিনী তখন বললেন যে কে দেবতা এবং কে বাদর সেটা আমি ভালোভাবেই জানি। তারপরে আরেকটা বোম নিক্ষেপ করলেন তিনি, যে তোমার আর কোনো কথাই বলবো না, শুধু একটাই কথা বলবো, যদি বলতে হয় তাহলে একটাই কথা বলবো, যদি তোমার মতো নিষ্ঠুর, তোমার মতো বেহায়া মেয়ে মানুষ এই সংসারে নেই। এই কথা বলেই তিনি আর প্রত্যুত্তরের কোনো অপেক্ষা না করে নিজের দরজা, নিজের ঘরের জানালা বন্ধ করে দিলেন। ভালো করে তোমরা আমার কথাগুলো শুনবে, প্রথম থেকে শেষ পর্যন্ত। একবার শুনলে হবে না। এই উপন্যাস থেকে তোমাদের অনেক প্রশ্ন আসে অ্যাডভান্স বেঙ্গলি। যদি আমার বিশ্বাস, যদি আমার ক্লাসটা তোমরা ফলো করো, শুনো, এবং আমি যেগুলো আলোচনা করছি বুঝে যদি খাতার মধ্যে লিখে নাও, আমার 100% বিশ্বাস যে তোমাদের রেজাল্ট ভালো হবে। আর এইগুলো না শুনে প্রশ্ন উত্তর মুখস্থ করে রেজাল্ট ভালো করতে পারবে না। রেজাল্ট তাদের ভালো হয় যারা বিষয়বস্তু ভালোভাবে বুঝে পরীক্ষার খাতায় সঠিকভাবে শুদ্ধভাবে লিখতে পারে। আর বিষয়বস্তু না বুঝে তুতা পাখির মতো মুখস্থ করে যদি উত্তর লিখতে যাও, তাহলে কোনো অবস্থায় তুমি সঠিকভাবে উত্তর লিখতে পারবে না। কারণ তুমি পরীক্ষার খাতায় লিখতে গিয়ে ভুল করবে, ভুলে যাবে, এবং সঠিকভাবে যদি না লিখতে পারো ভালো নম্বর অর্জন করতে পারবে না। জীবনে প্রতিষ্ঠিত হোক, ভালো মার্কস অর্জন করো, প্রত্যেক দিন ক্লাসে এসে ক্লাস করো, আমার অনলাইনের ক্লাসগুলো ফলো করো, দেখো, তোমরা ভালো থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে। প্রতিদিনের ন্যায় আজও বলছি, নিজের মা বাবার টাকা পয়সা যে খরচ করছেন তোমার পিছনে, সেটার মূল্যায়ন তোমরা করো। নিজের বাবার পরিশ্রমের টাকাটা সঠিকভাবে কাজে লাগাও। নিজে একজন প্রকৃত আদর্শ মানুষ হোক, নিজে কাজের উপযুক্ত হোক, এই কামনা করে আজ এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। শুভরাত্রি।